স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্টুডিও আলোচনা করব, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দৃষ্টি দেই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দেশে সন্তান জন্মদানের হার বেড়েছে। একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন আছে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, আছে বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, 12 জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত, বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী 10 পদক্ষেপ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ। মৌলভীবাজার হবিগঞ্জে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট, আছে বিশ্বকাপের প্রতিবেদন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্যায় বিপর্যস্ত 8 জেলা, চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপ এবং বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জেল জীবন, জুলের মামলাগুলো গুরুত্ব পাচ্ছে, নিয়ে আছে একটি বিশেষ প্রতিবেদন, আছে বিশ্বকাপের খবরও। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, স্বপ্নপুরীতে দুঃস্বপ্নের দৈত্য, অর্থাৎ শহীদ জিয়া শিশু পার্ক নিয়ে একটি বিশেষ প্রতিবেদন এবং বিশ্বকাপের প্রতিবেদন তো আছেই দৈনিক আজকের পত্রিকায়। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, পাহাড় ধসে মৃত্যু থামছে না, বৃহত্তর চট্টগ্রামে 19 বছরে 996 জনের প্রাণহানি, এবছর গত 3 দিনে মারা গেছেন 30 জন। এছাড়া বিশ্বকাপের খবর আছে, অপ্রতিরোধ্য ফ্রান্স এবং আর্জেন্টিনা ইংল্যান্ড যুদ্ধ হবে কি নিয়ে প্রশ্ন রাখা হয়েছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বর্ষায় বিপর্যস্ত দেশ এবং হাসপাতাল ক্লিনিক অনিয়মে সিলগালা, তদবিরে ফের চালু, আছে বিশেষ প্রতিবেদন। এছাড়া 5 বছরে রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ, আছে একটি বিশেষ প্রতিবেদন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত, পানিবন্দী কয়েক লাখ মানুষ, চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর এবং রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশে তীব্র প্রতিক্রিয়া, হাসিনাকে ফিরতে হবে, ফাঁসির মুখোমুখি হতে হবে, সেই সাথে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংবিধানে আসছে পরিবর্তন, তত্ত্বাবধায়ক নিয়ে আপিল বিভাগের যে রায় সে নিয়ে প্রতিবেদন আছে এবং তরুণদের অগ্রগতির চালিকা শক্তি করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আছে পাল্টাপাল্টি হামলা, ইরান যুক্তরাষ্ট্রের খবরও। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, আজ বিশ্ব জনসংখ্যা দিবস, দেশে কমছে কর্মক্ষম জনসংখ্যা, বয়স্কের চাপ ও পুষ্টিহীনতায় বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ফার্টিলিটি ইউটার্ন মে ইম্প্যারিল ইকোনমি, হেলথ কেয়ার, ফ্লাড, ল্যান্ডস্লাইডস, পিএম আনহ্যাপি উইথ অফিসিয়ালস, বিএনপি অ্যাক্টিভিস্ট স্লো রেসপন্স। এবং দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, টেক স্যাভি ফুয়েল পাম্পস চিট মোটরিস্ট এবং পিএম রোলস আউট 10 স্টেপস টু ম্যানেজ ফ্লাড। এছাড়া আজকের জাতীয় দৈনিকগুলো প্রধান শিরোনাম। আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আজকে সবগুলো পত্র পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে বেশ কিছু জেলায়, 12 জেলায় বন্যার সংখ্যা, পানিবন্দী লাখ লাখ মানুষ এবং ভারী বৃষ্টিপাত, এই যে পাহাড় ধসে মৃত্যু। প্রশ্নটা এভাবে রাখতে চাই, বর্ষা বলি, পাহাড় ধস বলি, যে প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয়ে সরকারের যে পদক্ষেপ, একটি শিরোনাম বলছিলাম যে প্রধানমন্ত্রী প্রশাসনের উপর কিছুটা নাকশ, যে আরও তড়িৎ কেন পদক্ষেপ নেওয়া হলো না, তিনি 10 দফা নির্দেশনা দিয়েছেন। এই জায়গাটিতে সরকারের যে তড়িৎ পদক্ষেপ এবং এই যে পাহাড় ধসে মৃত্যু থামছে না কেন, একটি সংখ্যা বলা হচ্ছিল যে 996 জনের এই পর্যন্ত, মানে যে পাহাড় ধস বলি, এই যে পাহাড় কাটা বলি, বন উজাড় বলি, এই জায়গায় দিন শেষে একটি রাজনৈতিক চক্রের, অসাধু চক্রের আমরা সবসময় সম্পৃক্ততা দেখি। এই জায়গাটিতে কেন পরিবর্তন আনা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলেই এটা দুর্যোগ, এমন ভয়াবহ দুর্যোগ কল্পনা করা যায় না। সারা দেশটা অচল করে ফেলছে এই আপনার বৃষ্টিতে। এটার অনেকগুলো কারণ আছে। প্রধানমন্ত্রী 10টা নির্দেশনা দিয়েছে যাতে বন্যা দুর্গতদের সাহায্য করা যায়, কিন্তু এটা তো আগে ঠেকাইতে হবে। অর্থাৎ এই পরিস্থিতিটা, যেমন পাহাড় ধস, এটা তো ম্যানমেড, মানুষের তৈরি, এটা কিন্তু প্রকৃতির তৈরি না আমি বলবো। কারণ আমি কারণগুলো বলবো, তাহলে দেখবেন যে পাহাড় যে ধস নামাইছে, এটা ধরেন পাহাড় দখল করা হয়, পাহাড় কাটা হয়, পাহাড়ে পাথর তোলা হয়, পাহাড়ে ঝুম চাষ করা হয়, ঝুম চাষ বোঝেন, সব অঞ্চল পুড়ায় দেওয়া হয়। তো আগুনে যখন পুড়ে যায় পাহাড় দুর্বল হয়ে পড়ে। যখন বর্ষা শুরু হয়
মুষলধারে বৃষ্টি শুরু হয়, তখন পাহাড় দখল করে ওই পাহাড়ে ঘর তুলে দেয়। তখন ওই ইনোসেন্ট লোকজন, গরিব লোকজন ওখানে বাস শুরু করে। তখন পাহাড় যখন বৃষ্টিতে নরম হয়ে যায়, ধসে পড়ে, তখন মারা যায়। তো এটা তো আসলে আমার বক্তব্য হচ্ছে যে ওইখানে পাহাড় যে মাটি কাটে, বালি কাটে, মাটি কাটে, পাহাড় তোলে, এটা ঠেকালে তো পাহাড় যেই চক্রটাই কাজগুলো করে এটা তো তারপরে অপরিচিত নয়। আমার কথা হলো যেগুলো টিলা, যেটা পাহাড় বলে যেটা বলে, সেখানে তো কোনো আপনার পাথর তুলতে দেওয়া যাবে না, সেখানে কোনো ঘর বাড়ি বসত উঠানো যাবে না। আপনার ধরেন এটার তদারকি কী করে বলেন? ওখানে সিডিএ আছে, সিডিএ তো দখল করে, সরকারি সংস্থা বেশি দখল করে। হ্যাঁ, তো সুতরাং এগুলো যদি চেক না দেয় তাহলে তো এটা চলতেই থাকবে। ধরুন আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, আগে আপনার এই যে ধরুন প্রাকৃতিক দুর্যোগ হতো, তখন কিন্তু সারা দেশের মানুষ কিন্তু নেমে যেত। ধর আমিও ঢাকা সাংবাদিক ইউনিয়নের, আমার মনে আছে, দপ্তর সম্পাদক ছিলাম। এই তুমুল বৃষ্টি, ট্রাকে ভরে সাংবাদিকদের আপনারা সাহায্য দিছে। এটা ত্রিপলের ভিতরে শুয়ে থেকে আমি সেই ওই এখন যে গেছে কক্সবাজার গেছি, বন্যা দিয়ে আসছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এইরকম দুর্গত পরিস্থিতি মোকাবেলার জন্যে শুধু সরকারের উপর নির্ভর করলেও চলবে না, প্রত্যেকটা জনকে সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে। সেটা কিন্তু হচ্ছে না। সামাজিক এই যে মানুষের মানবিক গুণাবলী, এটার কিন্তু আগের মতো নাই। আগে ধরেন আপনি দেখেন প্রেস ক্লাবের সামনে বলেন, বিভিন্ন টিএসসি মোড়ে বলেন, অনেক লাল সালু নিয়ে অনেকে ছাত্ররাও নামতো, সাহায্য টাহায্য আছে। এবারে আছে প্রাকৃতিক দুর্যোগে কোথাও আছে? নাই তো। সব সরকার করে দিতে হবে। সরকার ধরেন একটা হলো পাহাড়ি ঢলে পানি আসতেছে, বৃষ্টি। এরপর ধরেন চিটাগাং শহর অত্যন্ত সুন্দর শহর, ক্লিন সিটি রাজশাহী, এটা ঠিক, কিন্তু চিটাগাং শহরের তো ভিতরে পাহাড়, কিন্তু চট্টগ্রামের এই জলাবদ্ধতা প্রকল্প না, এটা বারবার প্রকল্প নেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যালি প্রকল্প ফাইনালি বাস্তবায়ন হয় না, টাকা এধার হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, আমি দেখলাম যে 100-র কম বেশি 100 নালা আছে যেটাতে সিলটেশন হয়ে গেছে, ময়লা মাটি পলিথিন ভরে জমাট বেঁধে গেছে, এখান থেকে পানি পাস করে না। 2, এখন যে বৃষ্টি আসছে তখন ওই সমুদ্রের কর্ণফুলীর পানি এগুলোর নাব্যতা উঁচু হয়ে যায়, যার ফলে পানি আবার পাস করে না। তো সুতরাং যেটা বলা হয়েছে, বিষয়টাকে বলতেছে ওখানে ডাইক তৈরি করতে হবে, করে যেমন হাতিঝিলের ওই পাশে আছে না, আপনি পাম্প বসায় দিবেন, পাম্প দিয়ে পানি বের করে দিতে হবে, কারণ এখানে তো ব্যবস্থাটা রাখা, সেটা করতে হবে। তো একবারে না করলে তো হবে না, পিসমিল বেসিসে ওই খনন করতেছে ইত্যাদি, তাতে তো সব বাড়ি বৃষ্টি হলেই তো ডুববে, কারণ পানি তো বের হতে পারে না। আপনি নিজেও কিছুটা বলছিলেন, আমরা দেখেছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রশাসন, সরকারের পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা থাকে। বিএনপি তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে এর মধ্যে নির্দেশ দিয়েছে মাঠ পর্যায়ে ত্রাণ তৎপরতায় নেমে যাওয়ার জন্য। জামাত নেমেছে, জামাতের আমিরকে আমরা গতকাল দেখেছি। এই রাজনৈতিক দলের ভূমিকাটা আসলে কতটা জরুরি? দেখেন, রাজনৈতিক দলের ভূমিকা, আমার এক্সপিরিয়েন্স সাধারণ লোকের কন্ট্রিবিউশন আগে সবচেয়ে বেশি ছিল। রাজনৈতিক দলের, সরকারের পক্ষ থেকে যেটুকু করছে, সরকারের কর্মীরাও নামছে। আগে তো রাজনৈতিক কর্মীরাও তো মমত্ববোধ ছিল, তারা জনগণের জন্য কাজ করত। এখন রাজনৈতিক কর্মীরা কোথায় বলেন, কোনো ত্রাণ তৎপরতায় নামছে? দেখা যাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে যে সমাজটা তো তৈরি করতে পারি নাই। সমাজটায় ধরেন, আমি বারবার বলি, 11-12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, সবাই মাস্টার ডিগ্রি দিয়ে দেয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। এখন হচ্ছে যে সরকার আছে, সরকারের দায়িত্ব ফ্লাড। আরে ভাই, প্রাকৃতিক দুর্যোগ কিভাবে একা ম্যানেজ করবে? সরকার কিভাবে ম্যানেজ করবে বলেন আপনি? প্রাকৃতিক দুর্যোগ, যারা বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে ত্রাণ এইসব শেল্টারে নেওয়া ইত্যাদি করতে পারবে, কিন্তু এখানে বন্যা নিয়ন্ত্রণ করবে কিভাবে? এটা তো, যেটা আমি বললাম যে পাহাড় রক্ষা করার দায়িত্ব, এটা হলো প্রশাসনের, এবং সরকার এই নির্দেশটা এখন দেওয়া উচিত ছিল। ধরেন এই যে 10টা নির্দেশনা দিছে, সব বন্যা দুর্গতদের সাহায্য কিভাবে করা। কিন্তু এখন সময় যে এই যে পাহাড়
নদী নালা চিটাগাং শহরে যে সব ডুবে যায়, এটার কারণগুলো, এটার মীমাংসা করা দরকার আগে, এটা প্রায়োরিটি দিয়ে। তাহলে এখন যদি বলতো যে পাহাড় যারা কাটছে, পাহাড় যারা গরিব লোককে বসাইছে, পাহাড় যারা দখল করে, তাদের এখন গ্রেপ্তার করতে হবে, তো তাদের পানিশমেন্ট আনতে হবে তো। এবং সিডিএ আছে, সিডিএ রেস্ট হাউস বানায়, সিডিএ পাহাড় কাটে, সিডিএ ওখানে চিটাগাং সিটি কর্পোরেশনের মতো আছে না, ওখানে চিটাগাং ডেভেলপমেন্ট কর্পোরেশন নাকি আছে, তারা তো করে না। সুতরাং আমার কথা হচ্ছে যে আপনার রোগ নির্ণয়ের আগে প্রতিকারটা দরকার, প্রতিকার না করলে হবে না। কারণ আমাদের সমাজটায় কেউ কারো দায়িত্ব নিচ্ছে না, যার যার ইন্টারেস্টে সে শেখা, ব্যক্তি মানে ইন্টারেস্ট ছাড়া, সেলফ ইন্টারেস্ট ছাড়া কেউ দেখছে না, এরকম একটা সমাজ তৈরি হয়ে গেছে। সেখানে সরকার তো দেশ চালানোও কঠিন, হ্যাঁ দেশ চালানো কঠিন। যেমন তারেক রহমান, আমি দুইটা জিনিস বলি, একটা হলো বাজেটে 60টা নিত্য পণ্যের আপনার দামে ট্যাক্স বসায় নেই, যার ফলে এইবারই প্রথম বাজেটের আগে এবং পরে কোনো দাম বাড়ে নাই। কিন্তু বন্যায় এখন অনেক জিনিস পাওয়া যায় না, কাঁচামরিচ পাওয়া যায় না, বাজারে এখন বন্যার ইম্প্যাক্ট পড়েছে, তো বাজারে তো জমি টমি ডুবে গেছে, পাবেন কোথায় কাঁচামরিচ, পাবেন কোথায় টমেটো, পাবেন কোথায়, হচ্ছে না, এগুলোর দাম বেড়ে গেছে। তো আর দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেন, আপনি নিজেও খেয়াল করছেন, কেউ জানে না আপনার ট্রাফিক সিগন্যালে এআই বসায় দিছে এখন সবাই। হ্যাঁ, আমাদের দেশে এটা কাজ করা মুশকিল, কারণ একটা আইডিয়াল শহরে 25% জায়গা খালি রাখা, আমাদের আছে 7%, তার ভিতরে আবার 3% ফুটপাত দখল হয়ে থাকে। সুতরাং এআই হয়তো প্রপারলি কাজ না করলেও এটা তো চ্যালেঞ্জ আছে অনেক। দুই হচ্ছে যে কিউআর কোড চালু করছে, আমি এটাতে খুবই খুশি হয়েছি, কারণ এই দেশে দুর্নীতি যদি রোধ না করা যায় তাহলে কিন্তু এই দেশের উন্নয়ন সম্ভব না। আত্মকেন্দ্রিক লোক, এই কিউআর কোড আলটিমেটলি ক্যাশলেস সোসাইটি হবে, এইটা আমার কাছে মনে হচ্ছে এটা ক্যাশলেস সোসাইটির দিকে যাবে, কোনো টাকা পয়সা হাতে আসবে না, এই হ্যাঁ ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যদি সোসাইটি এই জায়গায় নিয়ে যায় তাহলে দুর্নীতি কিন্তু নিয়ন্ত্রণে এসে যাবে। একটু রাজনীতির দিকে দৃষ্টি দিতে চাই। নিশ্চয়ই দেখেছেন রয়টার্সে ভারতের প্রয়াত শেখ হাসিনার একটি সাক্ষাৎকার, তিনি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। একটি পত্রিকায় এরকম একটি প্রতিবেদনও করেছে যে এই যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা আসলে এই মানে কতটা বাস্তব। দেখেন, ভারতে কিন্তু পত্রিকার স্বাধীনতা আছে, হয়তো রয়টার্স ভারতের নিয়ন্ত্রণ না, কিন্তু ওখানে কিন্তু গদি মিডিয়া বলা হয়। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে, এরকম। আপনি বলেন তো, এতগুলো ইন্টারভিউ দিল শেখ হাসিনা, কোনো একটা শেখ হাসিনার ছবি দেখা যায় নাই। অর্থাৎ এটা তো আমি ধরেই নিতে পারি তার কথা, অর্থাৎ এলাকায় আমাদের দেশে তার পার্টি আলোচনায় রাখার জন্য, প্রাসঙ্গিক রাখার জন্য, কোনো প্রাসঙ্গিক করার জন্য কোনো প্রসেসে এই ইন্টারভিউটা ছেড়ে দেওয়া হয়। হয়তো শেখ হাসিনার সম্পর্ক নাও থাকতে পারে, আর যদি সম্পর্ক থাকে তাহলে আমি বলবো তার ট্রাইব্যুনাল সে করছিল, সেখানে একটা তার মৃত্যুদণ্ড হয়েছে, সে এবারে রয়টারে বলছে তার নেতা যারা আছে তাদেরকে সহ আসবে এবং বিচারের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে। এখন আমি দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার পরিবারের 60টা লাল এবং নীল পাসপোর্ট সব বাতিল করে দিয়েছে। তো ওনাকে তো তাহলে ট্রাভেল পাস, সরকার ট্রাভেল পাস চাইতে হবে, ট্রাভেল পাস ওদেরও তো গেছে। এই যে পুশিন হচ্ছে না এখন, বাংলাভাষী মুসলমানদের পুশিন করতেছে, আওয়ামী লীগের নেতারা মুসলমান না, বাংলাভাষী না, এদের একটা পুশিন করে। ওরা হচ্ছে অতিথি, ওরা সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ওখানে আশ্রয় দিছে। এক নম্বর হচ্ছে সরকার তো চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারও চাইছে, এ সরকারও চাইছে যে তাকে, আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী ফেরত চাইছে। এখন যদি শেখ হাসিনা আসতে চায় তাকে ট্রাভেল পাস চাইতে হবে, ট্রাভেল পাস দিবে। না চাইলেও ভারতও যদি বলে, ভারত তো প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দিতে পারে, পাঠায় এক, সেখানে সরকার তো না করবে, সরকার তো তাকে চায়। দ্বিতীয় কথা, সরকার ফ্যাসিলিট করবে, আপনার ট্রাভেল পাস দিয়ে দিবে। ট্রাভেল পাস প্রয়োজনে যতগুলো ফালাইছে তাদেরও পাসপোর্ট বাতিল হয়ে গেছে, কিন্তু তাহলে তাদেরও ট্রাভেল পাস লাগবে। তো উনি সবাইকে সাথে নিয়ে কেমনে আসবে? উনি জোর করে আসবে, জোর করে আসলে বর্ডারে আসলেই তো গ্রেপ্তার হয়ে যাবে। তার তো অলরেডি ফাঁসির অর্ডার আছে, সে আপিল করতে পারবে। আরও কেস হবে, যারা বুঝতেছি আরও কেস হলে তাকে লড়তে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনাল তার করা,
আপনি খেয়াল করে ট্রাইব্যুনালের সাক্ষী এটা সিআরপিসি মামলা না যে আপনার চাক্ষুষ সাক্ষী লাগবে। হ্যাঁ, তো সুতরাং সিআরপিসি ট্রাইব্যুনাল মামলা অডিও ভিডিও পেপার ক্লিপিংস আমাকে টেলিফোনে যে কোনো প্রসেসে রাজসাক্ষী বিভিন্নভাবে কিন্তু তার সাক্ষী ধরা হয়, যত সূত্র আছে সব সাক্ষী। যেমন শেখ হাসিনার ফাঁসি হলো, আইজিপি রাজসাক্ষী হয়েছে না, রাজসাক্ষী হয়েছে না। তিনি আসলে ধরেন এই কেসে আপিল করতে পারবেন যেটা ফাঁসি হয়েছে, আর যে কেসগুলো হয়েছে রায় হলে আপিল করতে পারবেন, কিন্তু তাকে তো জেলে যেতে হবে প্রথম। এই জন্যই তো প্রশ্নটা তোলা হচ্ছে, তিনি কি আসলে আসবেন নাকি, যে আপনি যেটা বলছিলেন মানে দলকে আলোচনায় রাখা। না, তারপরেও কথা আছে, ধরেন তিনি যদি আসতে চান, ধরেন আসতে নিল, ট্রাভেল পাস সরকার দিল, অভ্যুত্থানের যত শক্তি আছে সব এক হয়ে যাবে, সব এক। তারা তো এর মধ্যে ঘোষণা দিয়েছে যে তাকে বরং আনা হোক, এনে বিচারে মুখোমুখি করা হোক। এবং এই যে অভ্যুত্থানের দেশটা ঠিক সে যখন 5 তারিখের আগে চলে গেছে, ঠিক ওরকম একটা সিচুয়েশন হবে এবং দেশ আগের মতো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সুতরাং তাকে তো আমার তো মনে হয় না তাকে মানে আপনার সুস্থভাবে জেলখানায় নেওয়া যাবে, এটাও আমার। আপনি নিজেও কিছুটা এই দিকটা দৃষ্টি দিচ্ছিলেন। আমি প্রশ্নটা এভাবে রাখতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা আছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বা তার এই চীন নীতির কারণে ভারত কিছুটা বাংলাদেশকে চাপে রাখার কৌশল হিসেবে এগুলো করাচ্ছে কিনা। না, এটা হতে পারে। যেমন ধরেন আমাদের দেশে ধরেন গণমাধ্যমের বিভিন্ন কারণে অতটা আমরা যেটা এক্সপেক্ট করি অত স্বাধীনতা না থাকলেও, ভারতে কিন্তু পার্টিকুলারলি কিছু মিডিয়া আছে যাদেরকে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণের মিডিয়া। এখন নরেন্দ্র মোদী তো তাকে দিয়ে খেলতে পারে আলোচনা রাখার জন্য, কারণ ভারতের সাথে তো আমাদের টানাপোড়েন চলছে। বা এই যে দি হিন্দু একটা রিপোর্ট লিখেছিল, সেই রিপোর্ট আমার কাছে আছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সাথে যে টানাপোড়েন আছে যে ইস্যুগুলোতে, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, বর্ডার কিলিং, পুশিন, এগুলোর ব্যাপারে আলোচনা করে সমাধান করা উচিত। একটা পজিটিভ নিউজ করেছে। এগুলো পুশিন খেলা করে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, এগুলো বলছে, বলার পরে যে অর্থাৎ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারত, ভারত 3 দিকে আমাদের ঘিরে আছে। ভারত ছাড়া আমাদের চলে না, ভারতও আমাদের ছাড়া চলবে না। হ্যাঁ, ভারতে, কারণ আমাদের 18 কোটি প্রতিবেশী তো বদল করা যাবে না। হ্যাঁ, করা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতিটা ভিন্ন। ছাত্র জীবন থেকে দেখতেছি, দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক আছে এখন এই মুহূর্তে কারোর সাথে খালি সরকারকে লেন্দুক দড়ি বানাতে চায়। এবং আপনি দেখেন ভারতে 28টা প্রদেশ আছে, আর 8টা আছে ওই কেন্দ্রীয় শাসিত। ওই কেন্দ্রীয় শাসিত এরকম এগুলো কিন্তু এক ধরনের দখল করা, সিকিম সহ। সিকিমে শেখ হাসিনাও কিন্তু দর্জি বানায় ফেলছিল প্রায়। হ্যাঁ, এরকম অবস্থা। তো সরকার, তারা মনে করে যে সরকারের মাধ্যমে দেশ নিয়ন্ত্রণ করতে হবে, জনগণের সাথে কানেকশন করতে চায় না। আপনি বলেন তো পাকিস্তানের সাথে বর্ডার আছে, কই একটা কিলিং পান? আর আপনি 200-300 কিলোমিটার থেকে গরু আসে, ওই সময় বিএসএফ দেখে না, তাদের ঠেকাইতে পারে না। যেই বর্ডারের কাছে আছে কয় গরু চোর, গুলি করে বাইরে ফেলে। কেন গুলি করে কেন? তুমি পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত বর্ডার হচ্ছে বাংলাদেশ ভারত। আবার আমরা বলি যে বৌদ্ধ দেশ, কেন থাকবে এটা? আমাদের বাণিজ্য বৈষম্য প্রকট, আমি জানি। ওদের প্রোডাকশন, দেশ বড়, প্রোডাকশন বেশি, আমার আপত্তি নাই, কিন্তু আমার পণ্য তো ঢুকতে দিতে হবে। ওরা ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং করে আমাদের ভারতের সুপ্রতিবেশী সুলভ আচরণ লাগবে, তাছাড়া তো এটার মীমাংসা হবে না। ধরেন ওই হিন্দুতে লেগেছে অন্তর্বর্তীকালীন সময়ে যতগুলো রেস্ট্রিকশন আরোপ করা হয়েছিল সবগুলো এখনো বহাল আছে। শুধু চীন সফরে যখন প্রধানমন্ত্রী গেছে তখন ওই ভিসাটা ছাড়িয়ে দিছে। আর হ্যাংলা বাংলাদেশি 1.5 লাখ একদিনে দরখাস্ত করেছে ভিসা উন্মুক্ত করার পরে। যে একটু দৃষ্টি দিতে চাই যে কালবেলা আজকে প্রতিবেদন করেছে দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জেল জীবন। প্রশ্নটি এভাবে রাখতে চাই, এই বাস্তবতায় যে শেখ হাসিনা কয়েকদিন পরে পরে ফেরার আওয়াজ তোলেন, দেশে ফেরার আওয়াজ তোলেন, এই বাস্তবতায় আওয়ামী লীগের বিচারটা কতটা জরুরি এবং ন্যায় বিচার? না, দেখেন, ন্যায় বিচার বুঝি না। একটা গণহত্যা হয়েছে অভ্যুত্থানের সময়, তার তো যারা ক্রাইম করছে তাদের তো বিচার হবে, যারা অপরাধী, যাদের অলরেডি মামলা হয়ে গেছে। ফৌজদারি অপরাধের তো মামলা, গণহত্যার তো মাপ হয়ই না। জামাত সম্পর্কে বলা হয় না যে গণহত্যা তারা মাপ চায় না কেন?
আরে গণহত্যা করলে মাপ তো ইসলাম ধর্মে মাপ নাই। আপনার সন্তানকে হত্যা করলে আপনি মাপ না দিলে আমার মাপ হবে? ইসলাম ধর্মে তো মাপ নাই। গণহত্যারকারী মাপ হবে কেন? তার বিচার হতে হবে। এখন ধরেন একটা জিনিস আছে, সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, সে মানে কালোদের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন করছে, 20 বছর জেল কাটছে। একমাত্র সাউথ আফ্রিকাতে রিকনসিলিয়েশন করছিল, সেখানে ডি ক্লার্ক ছিল তখন হোয়াইটের, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে সবাই তাদের দোষ ত্রুটি স্বীকার করছে জাতিকে এক করার জন্য। কিন্তু ফাইনালি সাউথ আফ্রিকাও এটা কাজ করে নাই, কারণ রাজনৈতিক দলের ভিতরে যে আপনার যেমন তারেক রহমানও কইছে সবার ঐক্য চাই, হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়া খেয়াল করে দেখেন যে 6 তারিখে মিটিং করছিল পল্টনের সামনে হুইল চেয়ারে বসে, তারপরে বলছে কোনো প্রতিশোধ না, তার জীবন মরণ সন্ধিক্ষণে, তারপরেও কইছে যে প্রতিশোধ না, সবাই মিলে। এখন বারবার কিন্তু না হওয়ার ঘোষণাই দিচ্ছে। কিন্তু আমার একটা বক্তব্য আছে, শোনেন, রাজনৈতিক দলের আদর্শ আলাদা। ধরেন জামাতের সাথে বামপন্থীর মিল হবে কি করে, এক হবে কি করে? আদর্শ তো আলাদা আছে, আদর্শ আলাদা। আমার কথা হলো জাতীয় ইস্যুগুলোতে এক হওয়ার দরকার। এই যে ধরেন এখন বন্যা পরিস্থিতি, সবাই নামে না কেন? যার যার যতটুকু আছে তাই নিয়ে বন্যা করেন। এখন পার্লামেন্ট চলমান, পার্লামেন্টে বলেন যে আপনি পাহাড় কাটেকে তাদের ধরেন, তাদের পাহাড় কাটায় যে ঝুম চাষ করে, বড় বড় পাহাড়ে অজানা নয়। হ্যাঁ হ্যাঁ, কারা করছে এটা তো অজানা না, অজানা না, আর সরকারি লোকই জানে, ওরা বকরা খায়, সোজা কথা। হ্যাঁ, তো এটা তো সংসদের ডিসিশন নিতে পারে এই কাজগুলো করতে। এখন তো ধরেন সুপ্রিম কোর্টের একটা হাইকোর্টের রায় ভালো লাগছে না, সেখানে ধরেন অনেক কিছু করছে, কিন্তু অনেক কিছুই সংবিধানের সংসদের সাথে ছেড়ে দিয়েছে, হাতে ছেড়ে দিয়েছে। ওই বিষয়ে যেতে পরে আলোচনা। তো আমার বক্তব্য হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে পার্লামেন্ট তো এইসব দুর্যোগে ভূমিকা রাখবে এবং করণীয় ঠিক করবে। প্রয়োজনে পার্লামেন্টারি পার্টি আছে, সংসদীয় যে জায়গাটা ছিলাম, তাহলে আওয়ামী লীগের বিচারটা এখন খুব মানে জরুরি। মানে কি, বিচার তো হবেই, কারণ সে আসতে চাইছে, আসলে আসবে না। আমি যেটা বলতেছি, সে যদি রিয়েলি সাক্ষাৎকার দিত, কোনো না কোনো ইন্টারভিউতে তার রিপোর্টারের সাথে ফেস দেখতে পেতেন। সবগুলো কিন্তু বলা হচ্ছে যে টেলিফোনের সাক্ষাৎকার বা টেলিফোনে, অনলাইনে, লিখিত সাক্ষাৎকার না, এমনি ওই যে আপনার কি পশ্চিমবঙ্গে বাংলা পত্রিকা আছে, ওটাতে সাক্ষাৎকার দিছে, অনলাইনে দিছে, কোথাও কোনো সাংবাদিকের চেহারা নাই। আমার কাছে মনে হয় যে এই দেশে আলোচনায় রাখার জন্য গদি মিডিয়ার থেকে এটা প্রসেস করে এগুলো করা হয়। আপনি নিজে ওই প্রসঙ্গে যাচ্ছিলেন যে আগামী নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এবং আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে, সংবিধানের পরিবর্তন আসছে। একটি কথা বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক ফেরায় গণতন্ত্র শক্তিশালী হবে। আবার অনেকে কিন্তু এই মানে কি বলবো সন্দেহটাও দেখছে যে যেহেতু সংসদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, দলীয় স্বার্থে আবার সংবিধান সংশোধনের সুযোগটা রয়ে গেল কিনা। না, দেখেন, এখন কিন্তু সরকারি দলের উপরে অনেক দায়িত্ব বেড়ে গেল। ধরেন প্রধানমন্ত্রী যদি চায়, প্রেসিডেন্ট কিন্তু জেলখানা সব মাফ করে খালি করে দিতে পারে, সব পুরো খালি। কিন্তু যেহেতু তার এত ক্ষমতা আছে, এই জন্যই সে পারে না, সব খালি করতে পারে না। এই জন্য আমি বলছি যে এখন সংসদের উপরে অনেক দায়িত্ব। যেমন ধরেন 7-এর ক খ এটাকে বাতিল করে দিছে, এখন তো যাই সংসদ নীতি আদর্শ মূল এগুলো সব করছে না, বলে যে এগুলো সব সংসদ প্রণয়ন করবে। এমনকি জুলাই চার্টার সেটাও সংসদের উপর ছেড়ে দিয়েছে, খেয়াল করছেন তো? এখন তো সরকারি দলের উপরে দায়িত্ব পড়ে গেল। এখন একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে শিশু জনতা মারা গেছে, এটা সত্য, অনেক রক্ত, এবং শেষে ফেসিবাদের বিলোপ চাইছে। এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক দলগুলো যখন ঢুকে পড়ছে আন্দোলনে, আগে তো কোটার আন্দোলন ছিল, তখন এটার ফেসিবাদের যদি প্রতিশব্দ খুঁজি, তাহলে অন্তত মানবিক বাংলাদেশ না হলেও গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো চাইতে পারি। এটার জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু যদি না হয়, তাহলে কিন্তু জাতির এই অশান্তি থাকবে, বিরোধ থেকেই যাবে। সুতরাং এখন সরকারের দায় পড়ছে। আমার বিশ্বাস যে তারেক রহমান যে মুভগুলো নিচ্ছে, এটা সরকার সেও চায়, কিন্তু তার অপারেশনটা ভিন্ন। অনেকে আগে কথা বলে করে, আমি অনেক কাজই দেখতেছি যে কথা বলে না, কিন্তু কাজ হচ্ছে। সুতরাং আমি চাই যে দেশটা করতে। কিন্তু জামাত বলি, এনসিপি বলি, অর্থাৎ 11 দলীয় ঐক্যের কথা বলি, বিরোধী যে জোট, সেই জোট তো খুব একটা আস্থা রাখতে চাচ্ছে
মানে না, এটা পারছে না। এটা এটা আমি বলি কি, সংসদে আপনি ধরেন যদি বলেন, হয়তো ওনারা ভাবে যে আমরা বুঝি না, আমাদের বোকা বলা চলবে না। একমাত্র বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্টে অর্থ বিল কোন সংশোধনী ছাড়া পাশ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে নাই। এক, দুই হচ্ছে ছায়া বাজেট দিছিল না বিরোধী দল, ছায়া বাজেট দিয়ে। হ্যাঁ, তখন ব্যাখ্যা দেয় যে না, এগুলো মোটামুটি সব ওই বাজেটে পাশ হয়ে গেছে, এই জন্য আমরা এটার বিরোধিতা করি নাই। তো বাজেটটা দিলেন কেন? ছায়া বাজেট দিচ্ছেন একটা তাফালিং করার জন্য, দেখানোর জন্য আমরা একটা কিছু করতেছি। তো বাজেটে, আপনার বাজেটে বাড়তি যদি কিছু নাই থাকে তাহলে দিলেন কেন? আপনার সংসদীয় প্রত্যেকটা জিনিস সংসদীয় কমিটি হবে, সংসদীয় বেশ কমিটি। কয়েকটি এর মধ্যে গঠিত হয়েছে। হ্যাঁ, বিএনপি প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি, তখন কি আমি শুনছি, নিজে শুনছি, জামাতের অপোজিশন লিডার বলছে ঠিক আছে করেন, কিন্তু সমান সমান সদস্য রাখেন। কেমনি সমান সমান সদস্য রাখবে? একটা দল, সরকারি দল 2/3 মেজরিটি, তার যে সিট আছে সেই অনুপাতে পাবে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই সংসদীয় কমিটিতে ঢুকে গঠনমূলক আলোচনা করে, আমি যেটা বললাম, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন যেটা দরকার সেটা আপনারা করে ফেলেন, আমরা সমর্থন দেব। কিন্তু যদি দেখা যায়, ধরেন জামাত বলল যে না আমরা মাইনরিটি, তাহলে মেজরিটি দিয়ে পাশ করে দেবে, আপনি বলেন যে এই প্রস্তাব দিয়েছিলাম মানে নাই, সেই ইস্যুটা আমরা পক্ষে দেবো। স্পষ্ট করেন যে কোন কোন জায়গায় মানল না, সেই জায়গায় আমরা অবশ্যই কথা বলবো তো আমাদের যে লেভেল থেকে বলবো। আমরা তো গণতন্ত্র চাই। ধরেন আমরা যারা 71 সালে মুক্তিযুদ্ধ করছে তারা তো আমরা হতাশ হয়েছে, এ পর্যন্ত দেশ অনেক সূচক আগাইছে, গণতান্ত্রিক সূচক, রাজনৈতিক সূচক আগায় নাই। আমরা তো গণতন্ত্র চাই। আর বিশেষ করে সাংবাদিকরা তো গণতন্ত্র ছাড়া, সাংবাদিক ছাড়া, ধরেন পৃথিবীতে রাজতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, মাটির নিচেই আছে, কোনো ডেমোক্রেসি নাই, কিন্তু ধনী দেশ, মাটির নিচ থেকে সম্পদ আছে, তারাও দেশ ছাড়া। রাজনীতিবিদদের গণতন্ত্র নাও তার দরকার পড়তে হয়, কিন্তু সাংবাদিকরা গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, না থাকলেই আপনার তার চাকরি থাকে না, বেতন থাকে না, কিছু থাকে না। সুতরাং যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদপত্রের। আপনার কাছে কি মনে হয় কিনা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে এই যে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে একটি ব্যবস্থা, সেটি আসলে পুরোপুরি ফিরল কিনা, নির্বাচন নিয়ে সংকট কেটে গেল কিনা, এবং এই যেদিন এই রায় হয়েছে সেদিন থেকে এই আলোচনাটা আছে, আবার নতুন করে সংকট দানা বাঁধবে কিনা, যে কে এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, কে প্রধান হবে? ব্যাপারটা হলো কোর্টে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে। আমিও লিখেছিলাম তখন যে রায়টা দিছিল আওয়ামী লীগের সময়, খুব জোর করে রায় দিয়েছে। শর্ট জাজমেন্টে একটা, আর খায়রুল হক পরে কত মাস পরে, 16 মাস পরে নাকি আরেকটা ওইটার সাথে মিলায় রায় দিয়েছে। তো এটা তো আমি লিখছি, তো এটা অবৈধ, ওটার অবৈধ। সেই তত্ত্বাবধায়ক সরকারটা রিভাইভ করছে, কিন্তু কোর্ট তো বলে নাই কোন মডালিটি সেটা এখন সংসদে আলোচনা করে। এই জন্য বলছে এখন কি এই জায়গাটা নিয়ে আবার নতুন করে একটা সংকট দানা বাঁধার শঙ্কা আছে কিনা? না, আমার বক্তব্য হলো অভ্যুত্থানের শক্তি, সবপক্ষী শক্তিতে ভারত তো উকিঝুঁকি বাড়তেছে। হ্যাঁ, এই ক্রাইসিসে আমার কোথায় গঠনমূলক আলোচনা করে আপনারা করেন। ধরেন কথার কথা উদাহরণ দেই, ধরেন এমনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকার, তো ধরেন ইলেকশন কমিশন 5 জন হয়, তত্ত্বাবধায়ক সরকার 5 জন হয়। হ্যাঁ, ইলেকশন কমিশন যদি ফ্রিডম দেন, ধরেন তত্ত্বাবধায়ক সরকার ওরকম হতে পারে। তো এখন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যেটা আমি লক্ষ্য করি, তত্ত্বাবধায়ক সরকার করেন, ইলেকশন কমিশন করেন, আমলা ছাড়া কিছু হয় না। এই জায়গার থেকে বেরোতে হবে। ধরেন আমি রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান না, ইলেকশন কমিশনে কোনো সমস্যা হয়? সমস্যা হয়? আমি কি আমলা? আমি কি আমলা? আপনি তো ভোটার, আমি কি আমলা? নিজেই তো বলছি। ব্যাপারটা হলো সিনসিয়ারিটিটা লাগবে, নিয়মের ভিতরে স্টিক করতে হবে। আপনার দুর্নীতিবাজ ধরেন একজনকে নিয়ে আপনি দুদকের চেয়ারম্যান বানাই দিলেন, শেষ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই জন্য আমি বলছি প্রথম আগে তার সততা দেখেন, হ্যাঁ, তারপরে অবশ্যই দক্ষতা দেখেন, অবশ্যই ঠিক হবে। সব দল মিলে আমার মনে হয় যে বিরোধী দল তো যদি আপনি নিরপেক্ষভাবে দক্ষ লোক দেন, আপত্তি তো করবেন না, আপত্তি করার জায়গা নাই। তো আপনি যেটা বলছিলেন, এখন যারা সবাই তো আসলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, হ্যাঁ, এই জন্য বলছি তারা এক হতে পারবে না কেন? পারবে না কেন? তারা এক হয়ে করুক। ফেসিবাদের যে বিলুপ চাই, যে তথ্য বললাম, গণতন্ত্র, আইনের ওই জায়গাটায় যেন অটুট, ওই জায়গায় অটুট থাকে, আপনারা বসে সমাধান করেন, আমরা মেনে নেব, সমস্যা নাই। আর যদি দেখা যায় যে ওই সংসদীয় কমিটিতে বিরোধী দল
মাইনরিটি আছে যে কন্ট্রোবোর্ডে আউট করে দিল মেজরিটি কার, আপনি বলেন যে আমি এই প্রস্তাব দিয়েছিলাম, এটা মানা হয়নি, এটা মানা হয়েছে। সেটা নিয়ে আন্দোলন অনুষ্ঠান একেবারে শেষে একটি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে মানে আলোচনা অনুষ্ঠান শেষ করতে চাই। এই যে একটি যুদ্ধবিরতিতে গেল, কয়েক দফা আলোচনা, কয়েক দফা প্রস্তাব নিয়ে যুদ্ধবিরতি আলোচনা চলছিল, সেই সময় আবার পাল্টাপাল্টি হামলা ইরান যুক্তরাষ্ট্রের দুই পক্ষই, এবং ট্রাম্প দিন দিন যা বলছেন, এখন সে সবশেষে এসে তিনি বলছেন তার নিজেরও জীবনে নাকি হুমকি আছে, ইরান তাকে মেরে ফেলতে চাইছে। এই যে নতুন যে বাস্তবতাটা তৈরি চাইবে হয়েছে, তো আপনার ইরানের মূল নেতাকে মেরে ফেলছেন না, তা আপনাকে চান্স পেলে মারবে না কেন? আর এটা ফাগলা ফাগলি তো, হ্যাঁ তো যুদ্ধ চালাইতেছে আপনার ট্রাম্পই তো এগুলি করতেছে। ট্রাম্প ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন? আমেরিকা পয়েন্ট ব্লাঙ্ক সাপোর্ট দিয়ে যায় ইসরায়েলকে। ইসরায়েল গাজা লেবাননে হামলা করে, ইরানে হামলা করে, তো করবে না কেন? এবং আমি তো মনে করি সব মুসলিম দেশ নামা উচিত। মুসলিম দেশটা যেন ওয়াইসি নাই, সার্ক নাই, কোনো এশিয়ান যত আঞ্চলিক নাই। কিন্তু ইরান কি করবে দেখেন, কথা বলে না, সব ঘাঁটিগুলোতে মিডল ইস্টে ঘাঁটি ছিল, সব বোম করে হামলা করে করবে না কেন? ইরান করবেই তো, ইরান আত্মরক্ষা করবে না। তো আমার তো মনে হয় ইতিমধ্যে ইরান জিতে গেছে, হয়তো তাদের অনেক জনগণ মারা গেছে, কিন্তু সে জিতে গেছে। ইসরায়েল ব্যাপারটা হলে আমেরিকা ইসরায়েলের উপর নির্ভরশীল। আপনার যেটা পাইছি যে শিক্ষা প্রতিষ্ঠান 3 ভাগের 1 ভাগে আপনার ইহুদিরা যুক্তরাষ্ট্রের ভিতরে, অর্থনীতি সব অলিগার সব নিয়ন্ত্রিত, তাদের হাতে নিয়ন্ত্রিত, এই জন্য বেরোতে পারে না। তাহলে দিন শেষে এই সংকটের বলি না, সংকট তো এটা যে কই যায় শেষ হবে জানি না, আলটিমেটলি ট্রাম্পকে হারতে হবে, তাছাড়া এটা শেষ হবে না। ট্রাম্প তো নিজের দেশেও তো সমালোচনার মুখোমুখি, পুরা তার বিরুদ্ধে মিছিল টিছিল শুরু হয়ে গেছে, আবার পপুলার ভোটও হয় ট্রাম্পের পক্ষে নাই। এখন ট্রাম্প যদি আত্মসমর্পণ করে, অর্থাৎ যুদ্ধ থেকে সরে আসে, ইসরায়েলকে ইরান ঠিকই দাবায় ফেলবে, কোনো সমস্যা নেই। ইরান তো অলরেডি জিতে গেছে, তার তো আর দেশের যে ভৌগোলিক অবস্থা, ইরানকে তো দমন করতে হবে। রিজম চেঞ্জ করবে, এক রিজম চেঞ্জ করলে আর এক রিজম আছে, এইভাবে স্তরে স্তরে সাজানো আছে তো রিজম। তো আর ওইটা হলো ধরেন পাহাড় বেষ্টিত প্রায় 51টা শহর আছে, প্রত্যেকটা শহর কিন্তু পাহাড় বেষ্টিত, পদাতিক বাহিনী ওখানে যেতে পারবে না, উপর থেকে বং করে লোক পারে, সব মাটির নিচে বানা ফেলছে। ইরানকে তো আপনি সহজে গাইল করতে পারবেন না, সেটা তো এই দীর্ঘ সময় বোঝা যাচ্ছে। এটা তো ইউক্রেন না, এটা ইরান। আমি তো ইরানকে নিয়ে গর্ব করি, সে অন্তত পক্ষে একটা পরাশক্তি। আপনি চিন্তা করেন, মাদুরিকে নিয়ে ওয়াইফ নিয়ে বিচার করতেছে, যারে মনে চায় ধরে নিতে। সাদ্দাম দখল করতে আসে কুয়েত, মানলাম, সাদ্দামের যে দোষে ফাঁসি দেওয়া হলো, জোর করে মেরে ফেললো না, সেটা তো প্রমাণ হলো যে পরে আসলে তো মানলো না। গাদ্দাফিরে জাস্ট পানি তেল দেয় না, মানে না বলে তারে মেরে ফেললো। আপনার মাদুরোকে তুলে নিয়ে আইসে না, এটা তেলের জন্য তুলে নিয়ে আইসে, কথা মানে না। তো সারা বিশ্বে কি একটা পরাশক্তি এত শক্তিশালী, সারা বিশ্ব রাষ্ট্রপ্রধানকে এখন ধরেন আমাদের তারেক রহমানকে ধরে গেল, আমরা বয়ে থাকবো বলেন? এগুলো হয়? তার কথা মানবে না, আর সরকার প্রধানরা ধরে নিয়ে যাবে, বিচার করবে, হাতে বিচার করবে, এটা হয়? এটা তো অলরেডি 5টা শাসককে, এছাড়া তো ইনডাইরেক্টলি অনেক শাসক মারি ফেলছে অনেক দেশে। আমাদের দেশে ধরেন 2জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান মারি ফেলছে না, এটাতে কার হাত আছে বলতেছি না অনেক, কিন্তু আমরা তো হারাইছি। জি, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।